এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু শোনেন কথা শোনেন। তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়, আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে, যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। কারণ আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না, হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসেছে, সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। 1, 2 হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারি কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জের। ওকে ওকে, আমার ফতুয়ার বিপক্ষে শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন, তারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত না তার, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা আহলে সুন্নাত আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, আপনি আরো যাদের কথা বলেছেন তাদেরকে বসান।
আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের সাথে মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে? মুরতাদের সাথে মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি